बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम वरहमतुल्लाह। সাফ কবলা দলিল যখন কোনো স্থাবর সম্পত্তি বিক্রি করা হয় এবং সেটা যখন স্থানীয় সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন করা হয় তখন সাফ কবলা দলিলের প্রশ্নটি আসে। এখানে সাফ কবলা দলিলের একটি পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া হলো। প্রথমেই লেখা আছে সাফ কবলা দলিল, এরপর লেখা আছে ক্রমিক নাম্বার, বহি নাম্বার এবং দলিল নাম্বার। যখন রেজিস্ট্রি অফিসে জমিটি রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন সাব রেজিস্ট্রি অফিস থেকে একটি দলিল নাম্বার দেওয়া হবে। সেই দলিলটি আবার একটি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়, সেই বইয়ের নাম্বারটি এখানে দেওয়া হবে। আর যে বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয় সেই বইয়ে সাধারণত অনেকগুলো দলিল লেখা হয় এবং প্রতিটা দলিলের জন্য আলাদা আলাদা ক্রমিক নাম্বার দেওয়া হয়। এটা হচ্ছে সেই ক্রমিক নাম্বার। এগুলো রেজিস্ট্রেশন হওয়ার পর এই নাম্বার তিনটি দেওয়া হয়। রেজিস্ট্রি দলিলের উপরের অংশে সাধারণত কলম দিয়ে এই নাম্বার তিনটি বসিয়ে দেওয়া হয়। এখানে লেখা আছে নিবন্ধন কার্যালয়ের নাম, যেমন সাব রেজিস্ট্রি অফিসের কার্যালয়, তেজগাঁও, ঢাকা। দলিলের সারসংক্ষেপ, দলিলের প্রকৃতি অবশ্যই সাফ কবলা, মৌজার নাম, পৌরসভা বা ইউনিয়ন, থানার নাম, জেলার নাম, হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, শ্রেণী, মূল্য। এখানে এটা লিখতে হয়। যদি শ্রেণী যদি ধান ক্ষেত হয় তাহলে ধানি জমি লিখতে হয়, আর ভিটাবাড়ি হলে ভিটাবাড়ি লিখতে হয়, আর যদি পুকুর হয় তাহলে লিখতে হয় ডোবা। তো আপনার জমির শ্রেণী যেটাই হোক সেটা এখানে লিখতে হবে। আর এখানে লিখতে হবে মোট মূল্য অঙ্কে এবং কথায়। দলিল গ্রহীতা, গ্রহীতাগণের নাম ও ঠিকানা। দলিল যিনি গ্রহণ করবেন অর্থাৎ যিনি সম্পত্তি কিনবেন, যারা ক্রেতা তাদেরকে দলিল গ্রহীতা বলা হয়ে থাকে। এখানে তাদের সম্পূর্ণ নাম, ঠিকানা, তারপরে এনআইডি নাম্বার, জন্ম তারিখ, এগুলি সব কিছু দিতে হয়। এনআইডি কার্ডে যেভাবে দেওয়া থাকে সেভাবে লিখতে হবে। আর এখানে এক কপি ছবি দিতে হবে যিনি কিনবেন বা ক্রেতা তার। সাফ কবলা দলিলের মধ্যে সাধারণত যিনি ক্রেতা তার নাম আগে আসে এবং বিক্রেতার নাম থাকে পরে। আচ্ছা, স্থায়ী ঠিকানা, যিনি কিনবেন তার স্থায়ী ঠিকানা এখানে লিখতে হয়। তারপর আসে দলিল দাতা বা দাতাগণের নাম ও ঠিকানা। দাতা হচ্ছে যিনি জমি বিক্রি করবেন তাহাকে দাতা বলে। তার নিজস্ব এনআইডি কার্ড অনুসারে এখানে তার নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, এনআইডি নাম্বার, পেশা এগুলো লিখতে হয়। আর এখানে এক কপি ছবি বসিয়ে দিতে হয়। এখানে স্থায়ী ঠিকানা দিতে হয় দলিল দাতা বা বিক্রেতার, যিনি বিক্রি করবেন তার। ক্ষমতাপ্রাপ্ত অ্যাটর্নি, প্রতিনিধি, অভিভাবকের নাম, ঠিকানা ও বিবরণ। প্রযোজ্য ক্ষেত্রে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করবেন তিনি যদি অন্য কোনো পক্ষকে জমিটি বিক্রির জন্য পাওয়ার অফ অ্যাটর্নি বা আমোক্তারনামা দিয়ে থাকেন তাহলে এখানে তার বিবরণ লিখতে হবে। আবার যিনি বিক্রি করবেন তিনি যদি শিশু হয়ে থাকেন, নাবালক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তাহার একজন বৈধ অভিভাবকের নাম ঠিকানা এখানে দিতে হবে। যদি পাওয়ার অফ অ্যাটর্নি বা বৈধ অভিভাবক না থাকে সেই ক্ষেত্রে এখানে প্রযোজ্য নয় কথাটি লিখে দিতে হবে। পাওয়ার অফ অ্যাটর্নির বিবরণ প্রযোজ্য ক্ষেত্রে, যদি পাওয়ার অফ অ্যাটর্নি থাকে তাহলে বিবরণ লিখে দিবেন, না থাকলে লিখে দিবেন প্রযোজ্য নয়। হস্তান্তরাধীন সম্পত্তির ন্যূনপক্ষে 25 বছরের মালিকানার ধারাবাহিক বিবরণ, অর্থাৎ অদ্য হইতে গত 25 বছরে উক্ত জমিটি
অন্য কারো কাছে বিক্রি করা হয়ে থাকলে তাদের প্রত্যেকের বিবরণ, দলিল নাম্বার সহ এবং বিক্রির তারিখ শুরু করে সব কিছু এই জায়গাটার মধ্যে বসাতে হয়। সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্য। তো সম্পত্তি হস্তান্তরের উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে টাকার প্রয়োজন। যাই হোক, অন্য উদ্দেশ্যও থাকতে পারে। উদ্দেশ্য যেটাই হোক, আমরা লিখে দিই যে পারিবারিক কারণে নগদ টাকার প্রয়োজন হওয়ায় আমরা জমিটি বিক্রয় করতেছি, এই কথাটি এখানে লিখে দিতে হয়। সম্পত্তির দখল, ইজমেন্ট, সত্ত্ব এবং হস্তান্তর সম্পর্কিত উল্লেখযোগ্য মন্তব্য। এখানে লিখতে হয় যে আমি জমিটি নগদ টাকায় বিক্রি করলাম এবং ক্রেতার কাছ থেকে সম্পূর্ণ টাকা নগদ বুঝিয়া পাইয়া স্বেচ্ছা সজ্ঞানে জমিটি ক্রেতার বরাবরে হস্তান্তর করিয়া দিলাম এবং এই সম্পত্তি হইতে চিরতরে ওলি ওয়ারিশগণ ক্রমে নিঃস্বত্ববান হইলাম, এই কথাটি এখানে লিখতে হয়। এরপর আসে একাধিক ক্রেতা গ্রহীতার ক্ষেত্রে ক্রয়কৃত বা অর্জিত জমির হারাহারি মালিকানা। ক্রেতা যদি একাধিক হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেকের নাম দিতে হবে এবং মালিকানার পরিমাণটি উল্লেখ করে দিতে হবে। একাধিক বিক্রেতার ক্ষেত্রে, অর্থাৎ একাধিক ক্রেতার মতোই করে একাধিক বিক্রেতা যদি হয়ে থাকে তাহলে এখানে প্রত্যেকের নাম এবং তারা কী পরিমাণ সম্পত্তি ক্রেতার বরাবরে বিক্রি করেছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হয়। সম্পাদনের তারিখ, অর্থাৎ দলিলটি যে তারিখে সম্পাদন করা হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে, সে তারিখটি এখানে বসিয়ে দিতে হয়। বাংলা এবং ইংরেজি দুটা তারিখেই এখানে উল্লেখ করতে হয়। সম্পত্তির তফসিল। তফসিল হলো পরিচয়, অর্থাৎ যে সম্পত্তিটি বিক্রয় করা হয়েছে সেটির বিবরণ দিতে হয় তফসিলের মধ্যে। হ্যাঁ, কোন থানা, কোন মৌজায়, কত নাম্বার দাগে, কি পরিমাণ জমি, জমির শ্রেণী, সেটা কি চাষি জমি না বা বসতবাড়ি না মেল কারখানা, ইন্ডাস্ট্রি বা ডোবা, এগুলি সব তফসিলের মধ্যে লিখতে হয়। যত রকমের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আছে, জমির পরিমাণ, তারপরে তার মোট সম্পত্তি ওই দাগে কি পরিমাণ আছে এবং সেখান থেকে কতটুকু বিক্রয় করলো, এগুলি সব কিছু তফসিলের মধ্যে লিখতে হয়। শ্রেণী অনুযায়ী জমির পরিমাণ ও মূল্য, অর্থাৎ জমি যদি বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে, যেটা বললাম, নাল জমি, ভিটা বাড়ি বা ডোবা, এবং কোনটা কী পরিমাণ বিক্রয় করা হয়েছে সেগুলো এখানে উল্লেখ করতে হয়। সম্পত্তির চৌহদ্দি। চৌহদ্দি হলো সীমারেখা, অর্থাৎ জমিটির অবস্থান কোথায়, জমিটির উত্তরে, দক্ষিণে, পশ্চিমে, পূর্বে কে আছে, সেগুলো এই চৌহদ্দির মধ্যে লিখে দিতে হয়। তারপরে হস্তান্তরিত সম্পত্তির পরিমাণ, এটা অঙ্কে এবং কথায় দুভাবেই লিখতে হবে। হস্তান্তরিত সম্পত্তির মূল্য পরিশোধের বিবরণ, কত টাকা মোট পরিশোধ করা হলো ক্রেতার বরাবরে, সেটা এখানে লিখে দিতে হয়। হস্তান্তরিত সম্পত্তির হাত নকশা ও পরিমাণ, অর্থাৎ জমিটির একটা সাধারণ নকশা কলম দিয়ে এখানে টেনে দিতে হয়। যদি জমির কোনো দিকে, ধরুন উত্তর দিকে একটু বাঁকা আছে, তাহলে একটু বাঁকা করে টেনে দিতে হবে। আর যদি সমান সমান থাকে তাহলে এখানে কলম দিয়ে সেটা জাস্ট একটা ধারণা পাওয়ার জন্য এখানে কলম দিয়ে একটু টেনে দিতে হয় নকশাটা। কৈফিয়ত, যদি কোনো কৈফিয়ত থাকে তাহলে এখানে সেটা লিখতে হয়। দলিল পাঠ করিয়া করাইয়া উহার মর্ম বুঝিয়া এখানে স্বাক্ষর করিলাম। দাতাগণের স্বাক্ষর, অর্থাৎ যিনি বিক্রি করছেন তার স্বাক্ষর। গ্রহীতা, অর্থাৎ যিনি ক্রয় করেছেন তার স্বাক্ষর এখানে হয়। সাক্ষীগণের নাম, ঠিকানা ও স্বাক্ষর, এখানে দুইজন সাক্ষী দিতে হবে যারা জমিটি কেনাবেচার সময় উপস্থিত ছিল। অবশ্যই তাদেরকে সত্যবাদী এবং ভালো দেখে নির্বাচন করতে হবে। ভবিষ্যতে এই জমির বিষয়ে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে যাতে করে যারা সাক্ষী দিয়েছেন তারা যাতে সঠিক তথ্যটা উপস্থাপন করে, সত্য কথা বলে, এই জন্য যেই দুইজনকে সাক্ষী হিসেবে নেবেন তাদেরকে অবশ্যই ভালো এবং ইমানদার লোক দেখে নিতে হবে।
শনাক্তকারীর নাম ও ঠিকানা, একজন শনাক্ত করবেন, অর্থাৎ উপরের তথ্যাবলী সব কিছু ঠিক আছে, যিনি ক্রেতা যিনি বিক্রেতা এবং তারা যে তথ্য দিয়েছে এগুলি সব কিছু ঠিক আছে, এরকম একজন শনাক্তকারীর দরকার হয়। তার নাম ঠিকানা এখানে দিয়ে দিতে হয়। হস্তান্তরিত সম্পত্তির সঠিক পরিচয় এবং বাজার মূল্য সম্পর্কে সম্যক অবহিত হইয়া আমি নিম্ন স্বাক্ষরকারী অত্র দলিলের মুসাবেদা করিয়াছি, লিখিয়া দিয়াছি। অর্থাৎ এখানে যিনি দলিলটা লিখবেন, আমরা যাদেরকে দলিল লেখক বলে থাকি, তাদের কথা বলা হয়েছে। এখানে দলিল লেখক দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক, আর একটা হচ্ছে যারা উকিল। এই দুই ধরনের মানুষ দলিল লিখতে পারে। সাবকপলা দলিল সবাই লিখতে পারে না, বা লিখলেও সেটা সাব রেজিস্ট্রি অফিসে গ্রহণযোগ্য হবে না। হয় লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হতে হবে, অথবা অ্যাডভোকেট হতে হবে বা উকিল হতে হবে। এই দুই শ্রেণীর মানুষ দিয়ে জমি রেজিস্ট্রেশন করাতে হয় এবং মুসাবেদা লিখাতে হয়। এখানে তাহাদের বিবরণগুলো দিয়ে দিতে হয়। রাষ্ট্রপতির 1972 সনের এত নম্বর আদেশ মূলে এত সনের নিবন্ধন আইনের সেকশন এত, হস্তান্তর আইনের এত নম্বর সেকশন 53 অনুসারে প্রদত্ত হলফনামা পৃথক ফর্দে সংযুক্ত হইল। অর্থাৎ একটি হলফনামা দিতে হয়, এটি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সাব রেজিস্ট্রি অফিসে এই হলফনামাটি দিতে হয়। এখানে সাধারণত যিনি বিক্রি করবেন তাকে দিয়ে এই হলফনামাটি করাতে হয়। অর্থাৎ তিনি এখানে একটি ঘোষণা দিয়ে থাকেন যে আমি যে জমিটি বিক্রি করলাম এই জমিটি সম্পূর্ণ নিষ্কণ্টক অবস্থায় আমি বিক্রি করেছি। এই জমিতে যদি ভবিষ্যতে কোনো ধরনের ওলি ওয়ারিশ উদ্ভব হয় বা কোনো ধরনের ঝামেলা সৃষ্টি হয় আমার কারণে, অর্থাৎ আমি বিক্রেতার কারণে এই হস্তান্তরিত জমির ব্যাপারে ভবিষ্যতে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমি দলিল দাতা বা জমি বিক্রেতা এর সম্পূর্ণ দায়ভার বহন করব। এরকম একটি হলফনামা দলিলের সাথে অবশ্যই সংযোগ করে দিতে হবে। তো এই দলিলের কপিটি আমি আমার বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন এবং দলিল সম্পর্কে সম্যক ধারণা অর্জন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।